দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে একেবারেই কোনো কলেজেই নেই নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন নেই, আর যার জন্যই ইউনিয়ন রুমের কী বা কাজ। এই সমস্ত বিষয় নিয়েই কলকাতা আদালতে, উচ্চ আদালতে মামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা উচ্চ আদালতের বড়সড় নির্দেশ, আপাতত যতদিন না পর্যন্ত কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে বা কলেজে নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে সমস্ত কলেজের, সব কলেজের ইউনিয়ন রুম। পুনামি, কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার জের এবার কলেজের ইউনিয়ন রুমগুলি বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নমস্কার, আপনারা দেখছেন স্ট্রাইক টিভি বাংলা। আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী গৌরব। নমস্কার। আজকে মূলত আমাদের আলোচনার বিষয় কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনার পর হাইকোর্টের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন ধরে একটা অভিযোগ বারংবার উঠে আসছিল, কলেজের ইউনিয়ন রুমগুলো হয়ে উঠেছে দুর্নীতির আঁতরঘর। তার পাশাপাশি সেখানে চলছে মদ্যপান, বহিরাগতদের আনাগোনা, হুমকি, জুনিয়র ছাত্রদের র্যাগিং, এই ধরনের সমস্ত কিছু ঘটনা ঘটে চলেছে কলেজের ইউনিয়ন রুমে। ঠিক এই রকমই অভিযোগ কিন্তু বারংবার উঠে এসেছে বিভিন্ন কলেজ থেকে। আর তারপরই কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে, আর এবার সেই ঘটনার জেরেই কিন্তু কলেজের ইউনিয়ন রুমগুলো বন্ধের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আর সেই মতো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ইউনিয়ন রুমগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, কলেজগুলোর ইউনিয়ন রুম নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ জারি করতে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত ইউনিয়ন রুমগুলো বন্ধ থাকবে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। গৌরব, একদম আমার সহকর্মী যেমনটা বললো, কিছুদিন আগে আমরা যাই, অর্থাৎ এখনো পর্যন্ত এক বছর কাটেনি, প্রায় 10 থেকে 11টা মাস সামান্য হয়েছে। আরজিকরের কথা বলছি, আরজিকর মেডিকেলে তরুণীকে ধর্ষণ এবং খুনকাণ্ড, হত্যাকাণ্ড, এবং তারপর দাঁড়িয়ে থেকে একই বিষয়, একই ইস্যু উঠেছিল, ছাত্র নির্বাচন করা হোক কলেজগুলিতে। বারংবার অভিযোগ উঠেছিল, রাজ্য সরকার আশ্বস্ত করেছিল খুব শীঘ্রই নির্বাচন করা হবে। কিন্তু প্রশ্ন থাকে, যখন কলেজে ইউনিয়নে মূলত নির্বাচনের মধ্য দিয়ে কোনো ছাত্র নেতা উঠে আসে না, তখন ইউনিয়নগুলোর রুমগুলো রেখে মূলত কী কাজ, আর ইউনিয়ন রুমের কাজগুলো নিয়েই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছিল। অর্থাৎ ইউনিয়ন রুমে কি গণধর্ষণ করা হবে, ইউনিয়ন রুমে কি মূলত মদ্যপানের আসর বসবে, ইউনিয়ন রুমে গেলেই কি দাদাগিরি দেখা যাবে, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছিল চারিদিকে সমস্ত মহলে। আর সেবার সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তিনি আবার জনস্বার্থ মামলা করেছিলেন যে যেখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সেখানে মূলত ইউনিয়ন রুম রেখে কি কাজ, বা ইউনিয়ন রুমের কি ধরনের পাওয়ার অ্যান্ড ফাংশন রয়েছে। এবং সেখানেই উচ্চ আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে কলকাতা উচ্চ আদালতের বড় সড় নির্দেশ, এবং সেখানেই 17 জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে তাদের ভূমিকার বিষয়ে অবগত করতে হবে, একটা বলা যেতে পারে হলফনামা দিতে হবে। বন্ধ থাকবে সব কলেজের ইউনিয়ন রুম। আর এখানেই মূলত কোথাও কি শাসক দল বা যারা বিরোধী শিবির রয়েছে কোথাও চাপে পড়তে চলেছে, কেননা ইউনিয়ন ছাড়া নাকি কলেজ চালানো সম্ভব নয় ছাত্রদের ক্ষেত্রে, এমনটাই দাবি করা হয় শাসক বনাম বিজেপি দুতরফ থেকেই। একেবারে আপনাদের একবার জানিয়ে রাখবো, ঠিক ইউনিয়ন রুমের কাজ কি। ছাত্রীদের দাবি দেওয়া বা সমস্যার সমাধানে সংগঠিত হওয়া, সাংস্কৃতিক শিক্ষা ও ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনা, গণতান্ত্রিক পরিবেশে নেতৃত্ব গঠনের প্রশিক্ষণ, কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করা, বিতর্ক অভিযোগ, বিভিন্ন সময়ে কিন্তু ইউনিয়ন রুম নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগগুলো আপনাদেরকে জানাবো। ঠিক কি অভিযোগ উঠে এসেছে বারংবার এই কলেজের ইউনিয়ন রুম নিয়ে। কলেজের ইউনিয়ন রুমে বহিরাগতদের আনাগোনা চলে, রাজনৈতিক দখলদারি চলে, অবৈধ কার্যকলাপ যেমন মদ্যপান, জুনিয়র ছাত্রছাত্রীদেরকে হেনস্থা, র্যাগিং এবং পাঠ্যক্রম বহির্ভূত হস্তক্ষেপ ও ভয়ের পরিবেশ তৈরি। অর্থাৎ বিভিন্ন কলেজ থেকে ইউনিয়ন রুম নিয়ে কিন্তু এই ধরনের অভিযোগগুলো উঠে আসছিল। আর তারপরই কলকাতা হাইকোর্টের এই নির্দেশ যে ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখতে হবে যতদিন না পর্যন্ত
কলেজগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হচ্ছে। আর কুনামি, আমরা আলোচনায় আসবো তার আগে মূলত সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, মামলাকারী, তিনি কি বলছেন শোনাবো। আমরা মূলত 5টা পয়েন্ট, যেটা প্যারাগ্রাফ 6 আমাদের রিট পিটিশনে, যেটার উপরে কোর্ট বেশি ফোকাস দিয়েছে, তাতে মূলত 5টা জিনিস চাওয়া হয়েছিল। তার মধ্যে 1 নম্বর, কি করে বারবার অ্যালিগেশন আসা সত্ত্বেও এই ছেলেটিকে রাস্টিকেট করার পর পুনরায় আবার সেখানেতে ভর্তি নেওয়া হলো। কিভাবে রাস্টিকেশনের পরে ভর্তি হওয়ার পর এতদিন পরে কোর্স ক্লিয়ার করার পরেও কিছু পলিটিক্যাল সোর্সের হেল্পে এই ছেলেটি আবার এখানে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলো। কি করে কলেজ শেষ হয়ে যাওয়ার পর রাত্রির পর্যন্ত ইউনিয়ন রুমে ছেলেরা থাকতে পারে, কিভাবে এইরকম ক্রাইম কিভাবে চলে যাচ্ছে, এবং এর উপরে কোনো স্টেপ গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়নি কেন, এবং এতদিন ধরে এই ছেলেটির এগেনস্টে যে এত ক্রিমিনাল কেস, তার সত্ত্বেও কিভাবে একে এখনো ছাত্র হিসেবে রেখে দিয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে এই কেন কলেজের ইউনিয়নের মাথা হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। এই 5টি প্রশ্ন আমরা রাখি, যে 5টি প্রশ্নের উপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভায়া এফিডেভিট, এবং ইন দ্য মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিভি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট হিয়ারিং ডেট। আমরা আলাদা করে কোনো আবেদন করিনি। আজকে যা মামলা ছিল সেখানে আমরা অ্যাপিয়ার করেছি। 10 তারিখ প্রোগ্রেস রিপোর্টের জন্য রেখেছে। আপাতত ভিকটিমদের সঙ্গে সিট সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করছে। আদালতের কাছে আজকে যেটা চাইলাম সেটা হলো, যেহেতু আমরা এই মামলাগুলোতে পার্টি নেই, তো তার কাগজ চেয়েছি, এবং যে প্রোগ্রেস রিপোর্ট আদালত ফাইল করতে বলেছে তার জন্য সেই রিপোর্ট যাতে আমরাও পাই সেটা চাইলাম। সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি না ওই স্টুডেন্ট ইউনিয়ন, অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকতো। আজকে বিচারপতি সৌমেন সেনের, মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে, অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন, শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশনস দিয়েছেন। উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে, থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। যাদের ঘর সংসার চলতো, সরি টু সে, দোকান আজ থেকে বন্ধ। একেবারেই যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং যে বিষয় নিয়ে আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি আজকের ইঙ্গিত থেকে, সেটি মূলত এই যে কলকাতা হাইকোর্টে ইউনিয়ন রুম, কলেজগুলোর ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থ যে মামলা দায়ের হয়েছিল, তারপরে এই যে ইউনিয়ন রুমগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, তারপরে কিন্তু বহু প্রশ্ন উঠছে। অর্থাৎ এই যে কসবা কাণ্ডের জেরে এই রকমের একটা নির্দেশ দেওয়া হলো, এতে ছাত্রছাত্রীদের, কলেজের ছাত্রছাত্রীদের যে অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এবং তার পাশাপাশি আরও বহু প্রশ্ন কিন্তু উঠছে এই ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়ার পর। আর সেখানে প্রশ্ন উঠছে বারংবার, যে প্রশ্ন বিরোধী শিবির থেকে শুরু করে সকলে করে আসছেন, যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না বেশ কয়েক বছর হলো, আর সেখানেই ইউনিয়ন রুমের কি কাজ, কারাই বা ইউনিয়ন চালাচ্ছেন, কারাই বা নিজেদেরকে নেতা বলে পরিচয় দিচ্ছেন আর মনোজিৎ মিশ্রের মতন হয়ে উঠছেন। আর পিছনে দেখা যাচ্ছে একেবারে এই ব্যাকফুটে রীতিমতো মনোজিৎ মিশ্রের নাম একজন গণধর্ষণকারীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আর সেখানেই মূলত প্রশ্ন বারংবার দাঁড়াচ্ছে ইউনিয়ন রুমগুলোর কাজ কী এবং ইউনিয়ন রুম কারা চালাচ্ছেন, এবং সেখানে গেলেই কেন দাদাগিরি লক্ষ্য করা যাচ্ছে বারংবার। এ সমস্ত বিষয় নিয়ে ইঙ্গিতে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, আমরা আলোচনা করব। কুনামি, আমাদের সঙ্গে রয়েছেন জিৎ বোস, বিজেপি নেতা, এবং দেবব্রত রায়, তৃণমূল নেতা। দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমি সঙ্গে রয়েছে গৌরব, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কুনামি। নমস্কার। আর প্রথমেই এই আলোচনায় আপনাকে স্বাগত। দেখুন, আজকের ইঙ্গিতে আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, যেখানে মূলত কসবা কাণ্ডের রেশ, অর্থাৎ আরজি করের রেশ এখনো পর্যন্ত কাটেনি, বছরও পর্যন্ত ঘোরেনি। আর সেখানে এবার মূলত কসবা কাণ্ডে, গণধর্ষণ কাণ্ডে চাপানোতর পরিবেশ গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে। আর সেখানে বারংবার প্রশ্ন উঠছিল, যেখানে নাকি ছাত্র সংসদ নির্বাচন নেই, সেখানে ইউনিয়ন রুমের কী বা কাজ। এই প্রশ্নতে এবার মূলত আদালতের পর্যবেক্ষণ, উচ্চ আদালতের নির্দেশ, এবং আপাতত সব কলেজে ইউনিয়ন রুম বন্ধ। আমি দুজনের কাছে যাব। প্রথমে আমি টিএমসি নেতা রয়েছেন এখানে, দেবব্রত রায়, তার কাছে যাচ্ছি, তারপরে আমি বিজেপির কাছে আসছি। দেবব্রত বাবু, আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা করলাম। দেখুন, ছাত্র সংসদের নির্বাচনও একদম হয়নি যে ঠিক কথা নয়। এটা লাস্ট 2019-20 হয়েছিল, যাদবপুরে হয়েছিল, প্রেসিডেন্সিতে হয়েছিল। আর যাদবপুরের নির্বাচনে কারা জিতেছিল আপনারা তো নিশ্চয়ই জানেন, নতুন করে বলে দিতে হবে না। এবং যারা 2020-তে জিতেছিল এবং 2025-এ মনে হয় তারা পাস আউট হয়ে বেরিয়েও গেছে, এবং ছাত্র সংসদ কাদের দখলে ছিল সেটা কি আর নতুন করে বলবো?
এখন তারা ঘরে বসে কারা বসে থাকে, এবং এর মধ্যে যে একজন স্বপ্ননীল বলে একজন মানে মারাও গেল, খুন হয়ে গেল, এবং তাকে বিভিন্ন লোক অ্যারেস্ট হলো, কারা অ্যারেস্ট হলো নিশ্চয়ই তো নতুন করে তো বলার কিছু নেই। যারা এইসব হুম। বলে বেড়াচ্ছেন তাদের উদাহরণ তো আমি দিয়েই দিলাম। আর ছাত্র সংসদের ঘরগুলিতে কি হয়, যারা ছাত্র রাজনীতি করে এসছে, নিশ্চয়ই আপনারাও ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন, নিশ্চয়ই সংসদ করেছেন, তাহলেই বুঝতে পারবেন ছাত্র সংসদের ঘরগুলিতে কি হয়। দেখুন, দু হুম। একটা বিচ্ছিন্ন ঘটনা যে হয় না, একদম অস্বীকার করছি না। হয়তো এত বড় রাজ্যে দু একটা জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু সরকার তার সরকারের জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন তার প্রশাসনের জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছে। যে ঘটনাটা ঘটেছে 25 তারিখ ঘটনা ঘটেছে, 26 তারিখ এফআইআর হয়েছে এবং 27 তারিখ অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু দেখুন বিরোধীরাও খবর পায়নি, সংবাদদাতারও খবর পায়নি, কিন্তু যে আততায়ী সে অ্যারেস্ট হয়েছে এবং নির্দিষ্ট মামলা দেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ যা যা হচ্ছে সেটা দেখা হচ্ছে। কিন্তু সেই ব্যাপার নিয়ে বিরোধীরা যে জল ঘোলা আগেও আমরা দেখেছি, যে আরজি কর প্রসঙ্গে তারা অনেক রকম ভাবে বিভিন্ন মিথ্যাচার করেছে এবং মিথ্যে ছড়িয়েওছে, এবং প্রথমে তারা সিবিআই চেয়েছিল, সিবিআই এখন তারা সিবিআই চাইছে না। তারা যে দোষী সাব্যস্ত হয়েছে তারা মনে করেছিল অনেক দোষী হয়েছে, অনেকজন রয়েছে, অনেকজন আততায়ী ছিল, কিন্তু বাস্তবে তো সিবিআইও নতুন করে কোনো আততায়ী দিতে পারেনি। তারা বিভিন্ন হুম। মিথ ছড়িয়েছিল, বাস্তবে সেগুলো প্রমাণও হয়নি। এখন তারা আবার বলছে সঞ্জয় রায় মনে হয় দোষী নয়, সিবিআই ঠিক কাজ করছে না। এখন কোনটা এদের মুখ কোনটা মুখস্থ সেটা তো ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু সরকার সরকারের কাজ করছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে আপনার যে আরজি করে তদন্ত হচ্ছে, এখানেও তদন্ত ঠিক পথে এগোচ্ছে, এবং তদন্ত যে ঠিক পথে এগোচ্ছে, মাননীয় অগ্নিমিত্রা পাল বলেছেন কলকাতা পুলিশের উপর আমরা ভরসা রাখি, এবং হুম। ভিক্টিমের পরিবারও বলেছে আমরা রাজ্য পুলিশের উপর ভরসা রাখি, যে তদন্ত করছে আমরা আশ্বস্ত। এখন নতুন করে এখন রাজনীতির জল ঘোলা করা যারা করছে তারা বলতে পারবে। আর এই দুষ্কৃতি যে তুই কথা বলেন, একটু আমরা যদি পিছিয়ে যাই, আপনার যুব ভারতী ক্রীড়াঙ্গনে তখনকার দর্দণ্ড প্রতাপ মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী, সেখানে তারা তাদের মোচ্ছাপ চলতো, সেখানে গুন্ডা দুষ্কৃতী মস্তানদের লুকিয়ে রাখতো, আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখতো। এটা তো আমরা দেখেছি, হুমায়ুন কবির সেখানে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে সেই অ্যারেস্ট করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী আহ, জ্যোতিবাবু তাকে ধমকও দিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি। আর নতুন করে তো বলার কি নেই, হুম। বামেদের আমরা আসবো রাজ্য। এই সমস্ত আলোচনায়। তার আগে রয়েছে আমাদের সঙ্গে জিৎ বোস, বিজেপি নেতা। জিৎবাবু, স্বাগত আপনাকে। দেখুন, দেবব্রতবাবু একটা বিষয় বললেন, প্রেসিডেন্সি এবং যাদবপুরে সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু প্রশ্ন এখানে শুধুমাত্র রাজ্যের মধ্যে দুটো মাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নেই, রাজ্যে বহু কলেজ বহু বিশ্ববিদ্যালয় রয়েছে, সকল জায়গাতেই মূলত নির্বাচন প্রয়োজন। পাল্টা জবাব কি দেবেন? দেব জিৎবাবু আনমিউট রয়েছে। মিউট রয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? এবার হ্যাঁ, বলুন। বলুন। প্রথমে বলি, দেবব্রত বাবু যেই দুটো কলেজের কথা বললেন, সেই দুটো কলেজ শুধুমাত্র কোনো একটা, আমি নাম না করেই বলছি, সবাই বুঝতে পারছেন, কোনো এক হারমাত বাহিনীর নিচে আহ, উম, মানে রয়েছে। আর বাকি কলেজগুলো রয়েছে তার থেকেও ডবল হারমাত বাহিনীর নিচে। তার কারণ হলো, যতগুলো কলেজ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, প্রতি কটা কলেজে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন ছাড়া আর কোনো ইউনিয়ন করা যাবে না, এই রকম অবস্থায় রয়েছে। শুধুমাত্র ইউনিয়ন করা যাবে না সেটা তো পরের কথা, ভোট যেটা নর্মাল একটা স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট লাইফে দেখেছি, কলেজে ইউনিয়নের ভোট হতো, কারা ক্ষমতায় থাকবে কারা থাকবে না সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে ভোট হতো। কিন্তু বর্তমানে 2011 সালের পর থেকে কোনো ভোট আর হয় না। আর এই ইউনিয়ন রুমগুলো উনি দেবব্রত বাবু আরো ভালো বলতে পারবেন, বলেওছেন ইউনিয়ন রুমের ভেতরে কি হয়, আগে কি হতো আর এখন কি হয় সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। এখন ইউনিয়ন রুম কেন তালা বন্ধ করতে বাধ্য হলো, কারণ ইউনিয়ন রুম থেকে যত নষ্টের গোড়াগুলো বেরোচ্ছে। কলেজে পড়াশোনা করতে আসবে না মেয়েদের পেছনে লাগতে আসবে সেটাই এরা বুঝতে পারছে না। কলেজে পড়াশোনা করতে আসবে না গাঁজার মদ খেতে আসবে সেটাও বুঝতে পারছে না। আপনি বলুন না যাদবপুর ইউনিভার্সিটির এখন কি অবস্থা, আপনি বলুন না এই কলকাতা ল কলেজ, যেটা যে ল কলেজ, আপনি ভাবুন, আইনের কলেজ, মানে এখান থেকে আইনই পাশ করবে, আর এমন তৃণমূলের নেতা যাকে তাকে বলছে এই আমাকে বিয়ে করবি, এই আমাকে বিয়ে করবি। এটা আমার বলা নয়, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার জানা, হুম। আমি তো ওই হুম। কলেজের পড়ুয়াও নই, কোনোদিন ছিলামও না। আর তাদেরকে রেখে দিচ্ছে কেন?
তার কারণ হচ্ছে যে বারবার করে যেন তৃণমূলই ক্ষমতায় থাকে, সেই জন্য অস্থায়ী কর্মী হিসাবেও লাভ আছে, লাভ নেই বলবেন না, অস্থায়ী কর্মী হিসাবেও লাভ আছে। কারণ তারা সরকারের থেকে অস্থায়ী কর্মী হিসাবে টাকা নিচ্ছে এবং ইউনিয়ন বাজি করে কলেজটাকে তৃণমূলের দখলে রেখে যেখান থেকে যতটা তোলাবাজি, চুরি, ছিনতাই যা যা করা যায়, আর এই ধরনের রেপ, আরো মানে অসামাজিক কাজের সাথে যারা যুক্ত করা যায়, এবং নতুন করে ভাবধারায় মানুষ যেন তৈরি হতে পারে, মানে স্টুডেন্টরা যেন নতুন করে ভাবধারায় হতে পারে। এই দেখ বেশি কথা বলবি রেপ হয়ে যাবি, এই দেখ বেশি কথা বলবি এখানে উঠিয়ে দেবো, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, মেরে দেবো। এইগুলো কিন্তু 2011-র আগে এতটা ছিল না। 2011 সালের পর থেকে আমরা বারংবার যতদিন যাচ্ছে বাড়ছে। আজকে বলুন একটা হাসপাতাল, ডাক্তার, সেই ডাক্তার রেপ হয়ে মারা গেল, কথাটা বলতে গিয়ে আমার কণ্ঠ বাজছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে এরকম অবস্থা হয়ে গেছে, ডাক্তার বাদ যায়নি, স্টুডেন্ট বাদ গেল না, মানে চারিদিকে একটাই মাত্র দল যারা যত কুকর্মর সাথে জড়িত। আমি আশা করব যে দেবব্রত বাবু বোধহয় এটার সাথে একমতই হবেন, কারণ উনি তো বহুদিন ধরে এই দলের সাথে যুক্ত, তাই যতটা সুখ্যাতি করেন কুখ্যাতিটাও করবেন, আমি এটাই আশা করব। তার কারণ হচ্ছে আমরা এর আগে এরকম ধরনের দেখিনি যে কলকাতা হাইকোর্ট কলেজের ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দেবে। কেন ভাই? আজকে কোন জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি ভাবুন। সামান্য কলেজের ইউনিয়নের রুম বন্ধ করার জন্য আমাদের যেতে হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে। জিৎবাবু আপনার কাছে আসছি। দেবব্রত বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন কি বললেন জিৎবাবু। এই যে কলেজের ইউনিয়ন রুমগুলো নিয়ে বিভিন্ন এই যে অভিযোগ উঠছে যে বহিরাগতদের আনাগোনা, রাজনৈতিক দখলদারি, অবৈধ কার্যকলাপ যেমন মদ্যপান, আরও বিভিন্ন কিছু যেমনটা বললেন জিৎবাবু, কি বলবেন? সত্যিই কি তাই ইউনিয়ন রুমগুলোতে এই সমস্ত কিছু হচ্ছে? ভাইজিৎ তার বক্তব্যের মধ্যে 3বার উল্লেখ করলো 2011 সালের আগে খুব ভালো ছিল, একদম ফুলে ফুলে বেছানো একদম ব্যবস্থা ছিল, 3বার উল্লেখ করলো। আমি ঠিক কথা বলেছি, একদম 3বার যে মানে 2011 সালের আগে কতটা ভালো ছিল আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মাননীয় বুদ্ধদেব বাবু 2009 সালে বিধানসভা, যেটা লিখিত আকারে আছে, একটা প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করা হয়েছিল কত পরিমাণ ধর্ষণ এবং কত পরিমাণ খুন তার এই যে মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন হয়েছিল, একদম বিধানসভায় লিপিবদ্ধ করা আছে। তিনি প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন, যেটা সেই সময়কার, আমি সংবাদপত্রের নামটা উল্লেখ করছি না এখানে, প্রয়োজনে করতে পারি, সেখানে উল্লেখ করা হয়েছিল 2393টা খুন এবং 2450 মতো রাজনৈতিক হত্যাকাণ্ড সেই সময় সামিল হয়েছিল। এবার সিপিএম করেছে বলে তার মানে আপনি এটা বলতে চাইছেন? না, আপনি এটা বলতে চাইছেন তুমি তো ভাই বললে তো খুব ভালো 2011 সালে আগে খুব ভালো আইন ব্যবস্থা ছিল, তৃণমূল করবে। জিৎবাবু বলতে দিন, দেবব্রত বাবুকে বলতে দিন, আপনার কাছে আসছি। শুনুন, বিজেপি তো পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসেনি, আগামী দিনে হয়তো আসবেও না। কারণ কিন্তু এখন যদি বিজেপি বলছে আমি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাই, কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে তো বিজেপিকে দেখতে হবে কি কাজকর্ম তারা করছে। তার বিজেপির মোটামুটি সারা ভারত জুড়ে গোটা 20 দোকান রয়েছে, সেই কাউন্টার গুলোতে তারা ক্ষমতায় আছে, সেই কাউন্টার গুলো থেকে কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে মানুষ তো দেখতে পাচ্ছে। দেখে নিলে তার নতুন করে বলতে হবে না বিজেপি ঠিক কাজ করছে না তৃণমূল ঠিক কাজ করছে। আর এই যে আইন শৃঙ্খলা প্রশাসন কি বলে আপনার বললো কি বলে আরজি কর নিয়ে বলে, আরজি করে তদন্ত কারা করছে? রাজ্য সরকার, যে যাকে অ্যারেস্ট করে তারপর নতুন করে তো অ্যারেস্ট তো কিছু করে রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করলো নতুন করে। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে সহমত কেন নেই? অভয়ের বাবা মা কেন সহমত পোষণ করতে পারছে না বারংবার? তারা কেন তদন্তে খুশি নয় এখনো পর্যন্ত? হ্যাঁ, হ্যালো, আপনি যেমনটা বলছেন, রাজ্য সরকার যেই পুলিশ তদন্ত করেছিল সেই তদন্তকে আস্থা রেখে মূলত সিবিআই একই রকম পদ্ধতিতে তদন্ত চালিয়ে নিয়ে গেছে। একজন মাত্র দোষী সাব্যস্ত হয়েছে, যাবজ্জীবন হয়েছে। কিন্তু অভয়ের বাবা মা এখনো পর্যন্ত তাদের তদন্তে অর্থাৎ সিবিআই তদন্তে পাশাপাশি মূলত রাজ্য সরকার তদন্তে কেন বিশ্বাস করতে উঠতে পারছে না? এখনো পর্যন্ত তাদের একই দাবি, অভয়া বিচার পায়নি। অভয়ের বাবা মা বলছে কথা।
পক্ষপাতিত্বমূলক ভাবে কে কি বললো আমি সেখানে মন্তব্য করতে পারবো না, কিন্তু দেশের বিচার ব্যবস্থা এবং বিভিন্ন এজেন্সিগুলোর উপর তো ভরসা রাখতে হবে। আমরা তো আবার নতুন করে ইন্টারপোলও আনতে পারবো না, কিংবা চীন থেকে তাদের এনে আমরা তদন্তও করাতে পারবো না। এখন দেশের মধ্যে যে এজেন্সি গুলো রয়েছে তাদের উপর তো আমাদের ভরসা করতে হবে, সুপ্রিম কোর্টের উপর ভরসা করতে হবে, যে সিবিআই রয়েছে ভরসা করতে হবে, রাজ্য পুলিশের উপর ভরসা করতে হবে, কলকাতা পুলিশের উপর ভরসা করতে হবে। তারপর যদি ভরসাটা আমাদের উঠে যায় তাহলে আমরা কি করতে পারি? এখন একটু দেখুন, অভিযোগ যারা করে উপায় তো তাদেরই বলতে হবে, তারাই বলুক এবার কি করা উচিত। এবার কি আন্তর্জাতিক কোনো স্তরে তদন্ত কিছু করা হবে সেই জায়গাটা বলে? আর দেশের মধ্যে আপনি কতটা ভালো ছাত্র কিংবা খারাপ ছাত্র সেই সব বিভিন্ন তো রিপোর্ট বেরোয়, রিপোর্ট গুলো দেখলেই বুঝতে পারবেন সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কি রয়েছে। এগুলো তো আমাদের বলতে হবে, আমি হাতের কাছে মোবাইল রয়েছে, এনসিআরবি রিপোর্ট ইত্যাদি রয়েছে, আপনারা খুলেই দেখতে পারবেন। আমি এখানে বসে বড় বড় কথা বলে যাব কিন্তু আমি তথ্য দিতে পারবো না, তো হয় না। আপনি সেই তথ্যগুলো দেখুন দেশের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা। একদম পশ্চিমবঙ্গের অবস্থা কেরম রয়েছে জানা আছে তো, কয়লা চোর রয়েছে, বালি এটা চোর তোমার রয়েছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নয় ভাই, না, না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমরা করি না, হোয়াটসঅ্যাপ এটা ইউনিভার্সিটি তথ্য আমরা করি তোমার। না। শোনো, তুমি যতটা তোমাদের শিখিয়ে পাঠিয়েছে ওই কয়লা চুরি, বাড়ি চুরি, এই চুরি এছাড়া কিছু বলতে পারবে না, না। না, এগুলো নেই বলছেন তাহলে? না না এগুলো আবার নেই বলছেন, সোনা চুরি নেই বলছেন? হ্যাঁ ঠিক বলেছো। এই তো দিন আগে বিজেপির না, একজন না, তোমাদের চাকরির জন্য আজকে একটা কথা মেদিনীপুরের বলুন। একজন নেতা 25 লক্ষ টাকা সোনা চুরি করেছিল এই 3 দিন আগে। মেদিনীপুরের কি সাউ মেদিনীপুরের বিজেপি। না, না, ওটা তো প্রমাণ হয়নি, আর তো কোনো নেতা সবাই নয়। দেখাচ্ছে, উড়িষ্যার টিভিতে দেখালো। আপনি তো কোথায় ভাই? জিৎ বাবু আপনার কাছে প্রশ্ন, এই যে কিছুক্ষণ আগে আপনি বিভিন্ন অভিযোগ করছিলেন, বলছিলেন যে ইউনিয়ন রুমগুলোতে এই যে অবৈধ কার্যকলাপ হচ্ছে এবং রাজনৈতিক দখলদারি চলছে, তার পাশাপাশি এই যে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, এক্ষেত্রে কি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে না? একদমই হচ্ছে না। তার কারণ হচ্ছে শিক্ষার্থী যারা, তারা তো ইউনিয়নের রুমে ঢুকতেই পারে না। ইউনিয়ন রুমে কারা থাকে? তৃণমূলের নেতারা। ইউনিয়ন রুমে কারা থাকে? তৃণমূলের দেখুন হয়তো কাউন্সিলরের ভাইরা ভাই, কারোর এর ভাইরা ভাই, ওর মামা, ওর পিসি, ওর মাসি, এরা গিয়ে ঢুকে থাকে ইউনিয়ন রুমে, আর কোন রকম সুযোগ সুবিধা পায় না ইউনিয়ন রুম থেকে। কি করে পাবে? তার কারণ হচ্ছে তৃণমূলের যত লোকাল নেতারা যে কোনো একটা কলেজের, দাঁড়ান বলতে দিন, যে কোনো একটা কলেজের ইউনিয়ন রুমটা হলো তৃণমূলের একটা ছোটখাটো পার্টির অফিস। আর ওই পার্টির অফিসে সাধারণ শিক্ষার্থীরা কি করে ঢুকবে? ঢুকতে পারবে না তো। তাই কারণে কোনো রকম ভাবে তাদের অধিকার কোনো রকম ভাবে আটকানো হলো না। আজকে যদি সেটা হতো তাহলে কি একটা অস্থায়ী কর্মী ইউনিয়নের রুমে থাকতো? আজকে এই অস্থায়ী কর্মী যদি ইউনিয়ন রুমে না থাকতো, এই বহু দিন আগে পাস আউট হয়ে গেছে, তাকে নিয়ে আবার অস্থায়ী করে রেখেছে। তার মানে কি? তার মানে ওপর থেকে জিনিসটা চালনা করা হচ্ছে। মানে বলতে চাইছেন ইউনিয়ন রুমে মূলত বিরোধিতা করতে পারছে না, নাকি বিরোধিতা করতে দেওয়া হচ্ছে না? ইউনিয়ন রুমে শুধুমাত্র তো অধিকার তৃণমূলের কংগ্রেসের নেই, ছাত্রদের নেই, সমস্ত যাওয়ার অধিকার রয়েছে, সেখানে কি বিরোধিতা করতে দেওয়া হচ্ছে না, নাকি মূলত বিরোধিতা করতেই পারছে না বিজেপি বা অন্যান্য দলগুলো? কথা হচ্ছে দেখুন, একটা আপনিও একজন মানে কলেজ থেকে পাস করা ব্যক্তি, আমিও একজন কলেজ থেকে পাস করা ব্যক্তি। সেই মানে পরিপ্রেক্ষিতে আপনাকে বলি, আমরা কলেজে যেতাম, আমি আমাদের দিয়ে বলছি, আমি স্টুডেন্টদের দিয়ে বলছি, আমরা কলেজে যেতাম কিন্তু পরীক্ষা দিয়ে পাস করব বলে, সঠিকভাবে মানে শিক্ষাটা অর্জন করব বলে। আর এখনকার দিনেও যারা বাবা মা পয়সা কষ্ট করে কলেজে পাঠাচ্ছে, তার কারণ কি? পরীক্ষা দিয়ে সঠিকভাবে পাস করার জন্য। এরম নয় যে মানে তৃণমূলের অফিসে বসলেই সে পাস হয়ে যাবে, তার 80% মার্কস, 80% অ্যাটেন্ডেন্স না নেই, 20%, 25% অ্যাটেন্ডেন্স, তা সত্ত্বেও সে কলেজে পরীক্ষায় বসতে পারবে। এগুলো কারা করে? এগুলো তৃণমূলের মানে ওই রুমটা থেকে হয়, যে রুমটা আজকে বন্ধ করে দিয়েছে। তার কারণ না হলে আজকে এই দিনটা দেখতে হতো না। একদম, আমি কাউন্টার ব্যাটে আসবো তৃণমূল নেতার কাছে, তার আগে আমরা শুনবো মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে দীর্ঘদিন নির্যাতন চলছে, ধর্ষণ হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে ক্রমশ মূলত 2013, 2022, 2024 আর এবার 25 পরপর কি বলছেন শোনাবো, আগে তারপর আসি। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি?
হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আপনারা শুনলেন। দেবব্রতবাবু, আপনার কাছে আসবো। মূলত নির্যাতনের ঘটনার পর কখনো ছোট ঘটনা, কখনো রেপ বলবেন নাকি নির্যাতন নাকি নির্যাতনের শিকার, পাশাপাশি প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী বলেই উল্লেখ করছেন, পাশাপাশি একথা বলে শোনা যাচ্ছেন আর্থিক অনুদান, অর্থাৎ 10 লক্ষ টাকা দিতেই পারি, অর্থাৎ টাকা দিলেই সব যেন সমাধান হয়ে যায়, এমনটা বারংবার শাসক দলের কাছ থেকে শোনা যায়। আর ইদানিং অখিলগিরিও মূলত রাজ্যের মন্ত্রী, তিনিও ছোট ঘটনা বলে উল্লেখ করেছেন। ব্যাপার আমি উত্তর দিচ্ছি। প্রথমেই আসি কেন নির্বাচনটা করা যাচ্ছিল না। লাস্ট 2019-20 নির্বাচনটা শুরু হয়েছিল, কিন্তু তারপর করোনা চলে আসে 2020-21 বাইতে একটা এফেক্ট পড়ে। তারপর দেখুন কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষা মিশনের আওতায় সেমিস্টার সিস্টেম চালু করেন। সেমিস্টার সিস্টেম মানে কি, বছরে দুবার করে পরীক্ষা নিতে হবে। আর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে গেলে মোটামুটি একটা পরীক্ষা প্রক্রিয়া এবং তার নোটিফিকেশন এবং তার পরীক্ষা প্রক্রিয়া চলবে, তার রেজাল্ট ইত্যাদি বার করতে গেলে মোটামুটি একটা 45 দিনের টাইম লাগে। সেই 45-90 দিন মানে হচ্ছে 3 মাস চলে গেল। 3 মাস যদি চলে যায়, সেখানে পড়ে কত রইলো, তার মধ্যে 52টা রবিবার চলে গেল এবং বিভিন্ন প্রকার ছুটি, দুর্গাপুজোর ছুটি, গ্রীষ্মাবকাশ, শীতকালীন ইত্যাদি বাদ দিয়ে আপনি হাতে দেখবেন 90টা দিন ক্লাস করার মতো ছাত্রছাত্রীরা সুযোগ পায়। সেই 90টা দিনের মধ্যে একটা নির্বাচন প্রক্রিয়া করতে গেলে মোটামুটি খুব কম হলেও অন্তত 15 থেকে 1 মাস দিন তাদের প্রচার, নোটিফিকেশন ইত্যাদি করতে সময় লাগে। যদি এই শিক্ষা মিশনে এই ব্যাপারগুলো যদি সরকার চাপিয়ে দেয়, একটা বছরে দুখানা করে পরীক্ষা নিতে হবে, আগে ছিল একটা পরীক্ষা চলছে, সেই জায়গা থেকে সেই সময়গুলো বাড়বে, তারা পড়াশোনাটা কখন করবে, তারা রাজনীতিটা কখন করবে? কিন্তু মুখ্যমন্ত্রী তার মধ্যেও বলেছেন, যখন বিরোধীরা দাবি করছে আমরা শুরু করব, পুজোর মধ্যে শুরু করে দেওয়া হবে। এবার যে অভিযোগগুলো পরের বার করলেন, দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো মুখ্যমন্ত্রী না, উনি তো পুলিশ মন্ত্রী, তার কাছে নির্দিষ্ট কিছু তথ্য থাকে, সেই তথ্যের ভিত্তিতে উনি এইগুলো বলেছেন। আর দ্বিতীয়ত আপনারা যে অভিযোগটা করলেন ক্ষতিপূরণ তো এটা মমতা ব্যানার্জি ঘোষণা করছেন না, এটা সুপ্রিম কোর্ট নির্দেশিত ভিকটিমের পরিবার করে নির্দিষ্ট কিছু নিয়ম লাগু করা হয়েছে। সেই নিয়মে নির্দিষ্ট ক্ষেত্রে কিছু কিছু আপনাকে ক্ষতিপূরণ ঘোষণা করতে, এটা স্বাভাবিক নয়। পরে যদি আদালত প্রশ্ন করে তোমরা এই ক্ষতিপূরণ, সেটা উন্নাওতে হয়েছে, হাদরাসেও হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, এটা তো নতুন কিছু না। এগুলো মানে যারা প্রশ্ন করছে তারা সঠিক তথ্যটা মনে হয় জানেন না বলে এই অভিযোগগুলো করছেন, এখন করতে হয়েছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কি, বিরোধীরা অভিযোগ করছে, বিরোধীদের তো নতুন করে বলার কিছু নেই। আমি দেবব্রত ক্ষতিপূরণ ছিল দিলাম, কিন্তু ছোট ঘটনা এই ইস্যুকে কিভাবে দেখছেন? ছোট ঘটনা না কোনটা, দেখুন একটা যে অভিযোগটা আপনারা করলেন, দেখুন একটা অভিযোগ আমরা করছি না, দেবব্রত ভুল করছেন, আমরা অভিযোগ করছি না, বিরোধীরা করছে, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এমনই অভিযোগ। দেখুন সামাজিক একটা অবক্ষয়ের সময় আপনি তো মনে করবেন না সবকিছু একদম 100% সবকিছু পারফেক্ট হয়ে যাবে। স্বয়ং ভগবানও 100% পারফেক্ট না। সমাজ ব্যবস্থা এইসব জিনিসগুলো ফুচকার ছোটখাটো ঘটনা থাকবে। একটা সাবানের বিজ্ঞাপন যদি থেকে আমরা 99.9% আমরা জীবাণুমুক্ত করি, কিন্তু 0.1% তো থেকে যায়। তো সামাজিক ব্যবস্থা তো 0.1% থেকে যায়। সরকার চেষ্টা করে জিরো টলারেন্স, একটাও হওয়া উচিত না, কিন্তু হয়ে যায় সরকার তো ব্যবস্থা নিচ্ছে। দেখুন ঘটনা ঘটার আগে বিরোধীরা খবর পাওয়ার আগে সে অ্যারেস্ট হয়ে গেল, ব্যবস্থা নেওয়া হলো, সে পরপর যে স্টেপগুলো আদালতে গেল। কিন্তু তারপরে যদি এই নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি চক্রান্ত করে, তো তারা বলবে আর বিরোধীদের তো দেখাবে, তারা তো সিরিয়াসলি না। প্রতিটা নির্বাচন আসে, মানুষের জনতার দরবারে যায়, বারে ঘাড় ধাক্কা খায়, দেখতেই পায়, নতুন করে কিছু বলার নেই। জিৎবাবু, আপনার কাছে আসবো। যেমনটা দেবব্রত বাবু বললেন যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকার কি কারণ তিনি যেগুলো বললেন, আপনার কি মনে হচ্ছে এগুলো কি যথাযথ কারণ? এটাকে বলে হচ্ছে মাছের তেলে মাছ ভাজার মতো গল্প। হ্যাঁ, তার কারণ হচ্ছে 2022 পর্যন্ত আমি ধরে নিলাম যে কোনোভাবে কোভিড ছিল, বিভিন্ন রকম অসুবিধা ছিল, হ্যাঁ, সামাজিক অনেক মানে সংকটের মধ্যে আমরা গেছিলাম, ঠিক আছে, সেটা ঠিক আছে। তারপরে এতগুলো দিন চলে গেল, একটা দিনের নির্বাচন করা যায় না, কিন্তু ধর্ষণ করা যায়। কলকাতার কলেজগুলোতে নির্বাচন করা যায় না, কিন্তু মহিলাদের ধর্ষণ করা যায়। গোল্ড মেডেল পেয়েছে মহারাষ্ট্র। কোথাকার গোল্ড মেডেল পেয়েছে? মহারাষ্ট্র। হ্যাঁ, ধর্ষণে গোল্ড মেডেল, ডবল ইঞ্জিন সরকার। আপনি নিজের ঘর ঠিক না করে পাশের বাড়ি যাচ্ছেন খোঁজ নিতে, আগে নিজের ঘরটা ঠিক করুন,
আগে নিচের ঘরটা ঠিক করুন। সিলভার মেডেল পেয়েছে মানে লজ্জা লাগছে, রাজস্থান। একজন মহিলা মুখ্যমন্ত্রী Silver medal বলছে, রাজস্থান। একজন মহিলা আমি আপনার ব্রোঞ্জ টাইমে মেডেল বলিনি, ব্রোঞ্জ মেডেল আমি পেয়েছে আপনার টাইমে কথা বলিনি, একজন উত্তরপ্রদেশ। মহিলা মুখ্যমন্ত্রী বলছে 10 লাখ টাকা তো দিয়েই দেওয়া যায়, কেন টাকার কথা উল্লেখ হলো কেন? আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব, এইটুকু তো বলতে পারতো। টাকার অঙ্কটা বেঁধে দিল কেন? আমাদের প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায়, কেন 10 লাখ, কেন 20 লাখ নয়? তার মানে কি একটা মানুষের ভ্যালু 10 লাখ টাকা, কেন 20 কোটি নয়? টাকার অঙ্কটা একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে আমরা 10 লাখ টাকা দিয়ে দেব? 10 লক্ষ দেবব্রত আমরা বাবু বলতে কি পারতাম, বলবেন আপনি এর উত্তরে? উনি বলতে পারতো, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে জিৎ পারতো, বাবু, জিৎ বাবু, দেবব্রত বাবুকে মমতা বলতে দিন, আপনার কাছে বন্দ্যোপাধ্যায় আসছি। উনি কি বলবেন? উনি বলার মতো অবস্থায় নেই তো। পড়ে আসেননি, যতটুকু ওনার ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে শিখিয়ে দিয়েছে ততটুকুই বলছে। আপনি ইউনিভার্সিটি করে যান, আরে নির্দেশিকাটা পড়ে আসুন, আপনি তারপর উত্তর দিতে ভালো লাগবে। ইউনিভার্সিটি করে যান। তার কারণ হচ্ছে আপনারা যখন বিলুপ্ত প্রায় হয়ে আপনারা যাবে, একসঙ্গে বললে কিন্তু কারোর কথা স্পষ্টভাবে শোনা যাবে না, একজন একজন করে বলুন। দেবব্রত বাবু আপনি বলুন, জিৎ বাবু আপনার কাছে সুপ্রিম আসছি। কোর্টের নির্দেশিকায় নির্দিষ্টভাবে বলা হয়েছে নারী নির্যাতনের ক্ষেত্রে যে যে নির্দেশিকা দেয়া হয়েছে, যে যে ক্ষতিপূরণ দেয়া রয়েছে, যাদের কাছে যারা জানে না এগুলো জেনে নিক এবং শিখে নিক, এতে কোনো লজ্জা নেই। যতটুকু শিখে এসছেন ততটুকু বলছেন, তাতে কোনো দোষের নয়। কিন্তু যে নির্দেশিকাগুলো জারি রয়েছে, যদি বলেন আমি দেখতে আপনাদের পিছিয়ে খবর দিলে আমরা দেখে নিতে পারি, এগুলো নির্দেশিকা। নতুন করে তো মুখ্যমন্ত্রী এখন যদি সুপ্রিম কোর্ট কিংবা যে কোর্টের আদালত জানতে চায় ক্ষতিপূরণ কি ঘোষণা হয়েছে, সরকার তাহলে কি উত্তর দেবে? এগুলো নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়েছে। এটা হাদ্রাসেও করা হয়েছিল, উন্নাওতেও করা হয়েছিল, বিভিন্ন নারী নির্যাতনের সারা ভারত জুড়ে এগুলো করা হয়েছে। এগুলো করতে একটা স্বাভাবিক নিয়ম। এই যে আপনার এতে মারা গেছে মহাকুম্ভে যে মানুষগুলো মারা গেছে, সেখানেও তো ক্ষতিপূরণ দিতে হচ্ছে, এগুলো তো ক্ষতিপূরণ ঘোষণা করতে, এগুলো তো স্বাভাবিক নিয়ম। এ নিয়ে তো রাজনীতি করা উচিত নয়। যাদের বলার কিছু নেই, যাদের করার কিছু নেই, একটা অ্যাক্সিডেন্টের সাথে, শুনুন, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। জিৎ বাবু কি বলবেন? অ্যাক্সিডেন্টের সাথে আপনি এই যে এগুলো তো ধর্ষণকে তুলনা স্বাভাবিক করবেন? বিষয়, এই ক্ষতিপূরণ স্বাভাবিক বিষয়, কি বলবেন আপনি? ক্ষতিপূরণ স্বাভাবিক বিষয়, আমিও বলছি, ঠিক আছে, কিন্তু টাকার অঙ্কটা বলে প্রমাণ করে দিল যে ওই মানে ওই ডাক্তারের মূল্য আরে ছিল সুপ্রিম মাত্র কোর্টের 10 নির্দেশিকা লক্ষ এটা টাকা। আছে, অদ্ভুত আপনি ব্যাপার তো। জানেন এমবিবিএস আরে পড়ার কত নির্দেশিকা খরচা হয়? আপনি হ্যাঁ? জানেন এমবিবিএস পড়তে কত খরচা লাগে? না জানি আপনি না, সেটা জানেন? একটা না জানি না। ডাক্তার হতে গেলে তার বলুন, বাবা বলুন। মাকে কত ছোট থেকে কত খরচা করতে হয়? 10 লাখ দিয়ে কি রাজ্য করে সরকার- হলো? তাহলে তাকে তার খরচাটা দিতে হতো না? শুনুন, এমবিবিএস পড়ার জন্য রাজ্য সরকারের খরচা দিয়ে, সেটা যদি ক্যাপিটেশন ফি না হয়, এনআরআই কোটা না হয়, সরকারি পোর্টালটা খরচা ফ্রি হয়। হয়ে যায়। আপনি না না না, বলছেন সরকারি পোর্টালটা খরচা রাজ্য সরকার থেকে ফ্রি হয়ে যায়। কেন কি হয়েছে বলুন? আমি তো সেটাই বলছি, তাহলে একটা বাবা মাকে একটা মানে ছাত্র একজন ডাক্তার তৈরি করতে কত টাকা খরচা হয় সেটা জানেন? 10 লাখ দিয়ে কি রাজ্য করে সরকার বিচার করলেন? আর আরে রেপ রাজ্য কি করে সরকার ছোট জানে ঘটনা বলে। এবার আপনি বলুন, একটা রেপ কি করে ছোট ঘটনা হতে পারে? আমি মেনে আরে নিলাম ছোট যে ঘটনা বড় ঘটনা আমি সেটা তো মেনে নিলাম আইন যে আদালত সেখানে সেটা সেটিং পায়ের করবে। তলায় চাপে পড়ে যাওয়া, পায়ের তলায় চাপা পড়ে যাওয়া লক্ষাধিক মানুষের মধ্যে, এটাকে বলে ছোট ঘটনা। কারণ কোটি কোটি মানুষ এসছে, আর হ্যাঁ, এখানে একটু একজন শোনো। দুজন ছিল রেপ হ্যাঁ, করার ঠিক সাথে, বলেছো। আর আপনারা বেশি তাকে তো সাপোর্ট করার জন্য বলছেন। দেবব্রত বাবু একবার আপনার কাছে আসছি, বললেন না? এই যে এই নির্দেশ দেওয়া হয়েছে ইউনিয়ন রুম বন্ধের, এক্ষেত্রে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ক্যাম্পাস সংস্কৃতিতে কিভাবে কি কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? রাজ্য সরকারই বা আগামীতে কি ভাবছে? মূলত সাংসদী নির্বাচন কবে বা করা হবে? আপনার কাছে নিশ্চয় খবর এসছে, মূলত এই বিষয়ে আপনার দলের ভাবনা কি? দেখুন, মাননীয় আদালত যে নির্দেশ দিয়েছেন তাকে সম্মান জানিয়ে বলছি, নির্দিষ্টভাবে তারা ভেবেছেন দিয়েছেন। কিন্তু এই যে এটা নিয়ে যারা রাজনীতি করছে, প্রেসিডেন্সি এবং যাদবপুর ইউনিভার্সিটিতেও তারা তো রয়েছে, নিশ্চয়ই 2020 যারা সংসদে জিতেছিল, নিশ্চয়ই 2025 তারা ছিল না। আমরা সেখানে দেখেছি কিছু ওখানকার শুধু পার্টিকুলার যাদবপুর নিয়ে আমরা বলছি, তারা একদম অন ক্যামেরা বলেছে তারা যাদবপুর ক্যাম্পাসটাকে মনে করে বেডরুম, এবং সেখানে তারা সিসিটিভি লাগাতে বাধা দিয়েছিল। সেখানে কারা প্রতিবাদ করেছিল, কারা বলেছিল, তারা দেখা গেছে। তারা যাদবপুর ইউনিভার্সিটি কি বানিয়ে রেখে, সেখানে স্বপ্ননীল নামে একটা ছাত্র থেকে অসহায়ভাবে তাকে খুন হয়ে যেতে হয়েছে। তার জন্য কি তাদের ক্যাম্পাস গুলো বন্ধ করে দিতে হয়েছে? যারা আদালতে, তারা নিশ্চয়ই এর উত্তরটা দেবে, যারা বলেছে এর জন্য ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। আর ক্যাম্পাসে
কি হয় না হয়, কি ঘটনা হয়, কি দুর্ঘটনায় কখন জানতে পারলেন? এই একটা ঘটনা ঘটে যাওয়ার পর। তার আগে তো আপনারা তো বলতে পারেননি, তার আগে তো শুনতেও পারেনি। কোথায় ছিলেন ততদিন? তাহলে আপনারা তো অভিযোগ তখন তো করতে পারতেন। কখন অভিযোগ অভিযোগ করলেন? যখন তখনই ওঠে যখন ঘটনা ঘটে। একটা আচ্ছা, ঘটনা ঘটে যাওয়ার পরেই অভিযোগ ওই ওঠে। জন্যই তো বিজেপি জনবিচ্ছিন্ন পশ্চিমবঙ্গে। বিজেপি সেটা আপনার চোখে শুধুমাত্র, আরে মানুষের চোখে নির্বাচনের নয়, ফলাফলটা, আরে মার্কশিটটা সাধারণ দেখুন না। মানুষের চোখে এই তো, নয়, আরে মার্কশিট সাধারণ আরে মানুষের মার্কশিটটা চোখে দিতে নয়, হবে তো। কোনোভাবে আপনি যতটা কোনোদিন ভালো নয়। ছাত্র, আপনারা আরে আপনি ততটা ভালো ছাত্র, আপনার মার্কশিটে ওই দিতে জন্য হবে। আমাদের হ্যাঁ, 26-এ রাজ্যের কি হবে? নতুন সভাপতি, 26-এ কি হবে? নবনির্বাচিত সভাপতি বলেছেন আচ্ছা, যে শোনো, দু কি হাজার বলেছে? ছাব্বিশে হ্যাঁ। বিসর্জন, পরিবর্তন নয়, না না, বিসর্জন। শুনুন, আর আমরা আমরা এই শুনুন, অসুরকে স্বপ্ন বিসর্জন দেখতে দিয়ে, দেখার তো কোনো বাধা নেই। স্বপ্ন আপনারা দেখতেই পারেন। স্বপ্ন আমরা নই, স্বপ্ন আপনারা আমি দেখুন অনেক যে স্বপ্ন দেখি। 26-এ না না, আবার আমিও দেখি ক্ষমতায় স্বপ্ন আসবো, দেখেন। এরকম না না, স্বপ্ন শুনুন, আপনারা দেখুন। সে তো 2019 থেকে দেখা যায় আজকে বার 200 পার ছিল। 19 হয়ে গেল, আপনি হ্যাঁ, টার্গেট 18 ভার্সেস হয়ে গেল অ্যাচিভমেন্ট 12। পড়েননি বোধহয়, না? আপনি হ্যাঁ, বোধহয় বলুন। টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট জানেন না, না? না না, টার্গেট অ্যাচিভমেন্টের দরকার নেই। টার্গেট আর জনতার অ্যাচিভমেন্টের মধ্যে ডিফারেন্স না, থাকে। হ্যাঁ, প্রথম আছে তো, একদম একবারেই সঠিক টার্গেট কথা বলেছেন, অ্যাচিভমেন্ট করা একদম যায় না। সঠিক কথা বলেছেন। অ্যাচিভমেন্ট, আরে পাস করতে গেলে তো অ্যাচিভমেন্ট একবারে হয় না, 200 বলেছে, 76 হয়েছে, 148টা সিট পেতে হবে। আরে 200 বলেছে, 148টা সিট পেতে 76 হবে। পেয়েছে। এইবার ভাবুন কি ফেল হবে, তো, ফেল এইবার তো, ভাবুন কি হবে, ফেল করেছেন। পাস এইবার করতে গেলে ভাবুন, 148টা পেতে হয়, এইবার ফেল ভাবুন কি করেছেন। হবে। আরে ফেল করেছেন, সেই ফেল সিটটা করেছে ধরে তো, রাখুন। বলছি তো, আরে ক্ষমতায় গত আমরা লোকসভায় কত আমরা মেনে পেয়েছেন? নিচ্ছি, কত কিন্তু এইবার পেয়েছেন ভাবুন লোকসভায়? কি কত হবে, পেয়েছেন? কোথায় আরে গিয়ে লোকসভায় দাঁড়াবেন 18 সেটা সিটটা ভাবুন। কত হয়েছে? এই যে 26-এ লোকসভায় বিসর্জনের পর কোথায় গিয়ে দাঁড়াবেন আমরা সেটা আমরা ভাবুন। আসবো, এই আলোচনায় শুনুন, আসবো। এত energy loss ইঙ্গিতে আমাদের করবেন পরবর্তী না। টপিক রয়েছে এটাই, অর্থাৎ নতুন রাজ্যসভা- বঙ্গ বিজেপির সভাপতি সমীপ ভট্টাচার্যের হাতে রাশ, পাশাপাশি মূলত চ্যালেঞ্জের মুখোমুখি তৃণমূল এবং বিজেপি দুপক্ষই মূলত কে কাকে চ্যালেঞ্জ মনে করছে এই বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। সময় এখন বিরতির সঙ্গে থাকুন।